দর্শক, বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু বাউল গান সর্বত্র রয়েছে এবং বাউল গানের কথা যখনই চলে আসে তখন বাংলা সংস্কৃতি, বাংলার যে কালচারটা সেটা আমাদের মধ্যে বারবার চলে আসে এবং ভালো লাগা, ভালোবাসা দ্বিগুণভাবে বারবার বেড়ে যায়। তাই ভালোবাসার এই মুহূর্তটাকে আরো সুন্দর করার জন্যই নিয়ে এসেছি আপনাদের পছন্দের একজন শিল্পীকে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাউল সঙ্গীত শিল্পী সুজন বাউল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম বাংলা সংস্কৃতির কথা। বাংলা সংস্কৃতির কথা আমরা যখনই বলি, বাউল গান, ফোক সঙ্গীত কিন্তু বারবার চলে আসে এবং সঙ্গীত নিয়ে তো আমরা কথা বলবো, আপনার গান শুনবো, কিন্তু একটু জানতে চাই সুজন বাউল হওয়ার পেছনের গল্পটা। শুরু থেকেই কি জানতেন কিনা যে আপনি বাউল সঙ্গীত শিল্পী হবেন? এই কারণেই কি সুজন বাউল শুরু থেকে ছিল নাকি পরবর্তীতে অ্যাড হয়েছে? না, আমি প্রথমে এই বাউল হব, যে বাউল গান করব, এটা আমার কোনোদিনই জানা ছিল না। আমার ফ্যামিলিতে কেউ বাউল শিল্পী না। আমার ফ্যামিলিতে সবাই যার যার কর্ম ব্যস্ততায় থাকে। কেউ চাকুরিজীবী, কেউ প্রবাসে থাকে, কেউ কৃষি কাজ করে। তো হুট করে গানের প্রতি আমার একটা ভালোবাসা চলে আসলো। তো আমি যেখানে আমাদের এলাকায় গান হয় ওনাদের গান শুনতে যাই, বৈঠকি গানগুলা হয়, বাউল গানগুলা হয়, এগুলো ছোটবেলায় দেখতে 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 মনের মধ্যে একটা আশা জাগলো। তারপরে একদিন আমার যিনি বর্তমান উস্তাদ, যিনি যার কাছে হাতে খড়ি আমি শিখলাম, কাঙ্গাল রফিক সাহেব, ওনার গান শুনে ওনাকে আমি বললাম যে উস্তাদ, আমিও বাউল গান গাবো, আমি শিখবো। তো আমাকে বললো যে তুমি বাউল গান গাবা, তুমি বাউল গান জানো কি, তুমি গাইতে পারো? আমি বললাম আমি এমনি বললে গাইতে পারবো, শুনে শুনে গাইতে পারবো, কিন্তু কারো কাছে শিখা হয় নাই। আচ্ছা। তখন বললো তুমি একটা গান গাও তো দেখি। পরে আমি যখন একটা গান ওনাকে শোনাই, কোন গানটা শুনিয়েছিলেন মনে আছে কি? প্রথম আমি ওনাকে এই গানটা শোনাইছিলাম। সেই গানটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গেয়ে শোনাতেন তাহলে গল্পটা আরো ভালো হতো। ঠিক আছে। গান আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ, গানের সুরে সুরে ডাকি আমি তারে, শুনিয়া রাখো যত ভক্ত আসে কান, গান আমার জীবন রে ভাই, গানই আমার প্রাণ। বয়স যখন 10-11, বাবাই কই স্কুলে পড়ো, বন্ধু বান্ধব লইয়া কত স্কুলে যাইতাম, স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে, স্কুলের ভিতরে গান গাইতে কয় আমারে, জুরে সুরে মারতাম তখন বিচ্ছেদ গানের টান, গান আমার জীবনে রে ভাই, গানই আমার প্রাণ। হলো না আর লেখা পড়া, মন গিয়াছে পাগল পাড়া, প্রথম দেখাতে আমি যারে মন দিলাম, সে আমারে গেছে ভুলে, আমি আর যাই না স্কুলে, তার কারণে গেল কত জাত কুলমান, গান আমার জীবনে রে ভাই, গানই আমার প্রাণ। বাহ! এই গানটি প্রথম আমার উস্তাদকে যখন আমি শোনাই, শোনানোর পরে আমার উস্তাদ আমাকে বলেছিল যে তুমি তো ছোট্ট মানুষ, তোমার জীবনে আবার তাহলে প্রথম লেখাপড়া কি বাদ গেল কেমন করে, যার কারণে তোমার লেখাপড়া। আমি পরে মানে একটু লজ্জাই পাইছিলাম। ছোটবেলায় আমার এক ছোটবেলার এক খেলার সাথেই ছিল। আচ্ছা। ওরা আমাদের এলাকা ছেড়ে যখন ঢাকার দিকে চলে আসে, ওরা বাবা চাকরি করতো, ওকে উদ্দেশ্য করে আমি মানে খারাপ লাগা খেলার সাথে, কিন্তু ভালোবাসাবাসি এটা কোনো কিছু না। বন্ধুও তো অনেক সময় চলে গেলে খারাপ লাগে, যে ও চলে আসছে আর আমি স্কুলে যাই না। আচ্ছা। এর কারণে আমার উস্তাদকে পরে এটা বলা, আমার উস্তাদ পরে বললো না, তোমার গানের প্রতি আগ্রহ ভালো আছে, তোমার কণ্ঠ ভালো আছে, তো ঠিক আছে, তুমি আজকের থেকে আমার সাথে
বাহ, তারপরেই গানের সাথে পথ চলা শুরু আপনার। আপনি তো স্টেজ শো বেশ দারুণ করেন, সো যখন স্টেজ পারফরমেন্সে যেতে হয় আগের প্রিপারেশন কি থাকে, মাথায় কি কি প্ল্যানিং নিয়ে বা কোন কোন গানের কালেকশনগুলো নিয়ে যান, এবং দর্শক শ্রোতাদের সাথে যে আপনার কানেক্টিভিটি এটা আপনি কতটা পছন্দ করেন? যখন স্টেজ শো আমরা করতে যাই, প্রোগ্রাম করতে যাই, তখন আমাদের মাথায় একটা চিন্তা থাকে যে আজকে এই গানগুলো আমি আমার মন মতো, মানে আমার যে গানগুলো ভালো লাগে এই গানগুলোই গাবো। আচ্ছা। আর আমি সবসময় এইটাই করি, আমি কখনো আরেকজন যে ভালো বললো ওইটা নিয়ত করে গান গাই না। আমি আমার মন যেটা শান্তি পাবে আমি ওইটাই স্টেজে ফুটানোর জন্য চেষ্টা করি, যে আমার যদি ভালো লাগে অবশ্যই দর্শকের ভালো লাগবে, আর আমার গান যদি আমারই ভালো না লাগে তাহলে দর্শকের ভালো লাগবে না। তো এইভাবে নিজের মন মতো কিছু গান সিলেক্ট করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কিছু গান আমরা যেহেতু খাতা রাখি স্টেজে, আপনার কিছু গান দর্শকদের উদ্দেশ্যেও ছেড়ে দেই গান আচ্ছা, স্টেজে গাওয়ার যেসব সময়। গানগুলোর কালেকশন আপনি আপনার কাছে রাখেন, কিছু গান তো খুব কমন থাকে যে এই গানটা জি, আমি জি, জি। প্রত্যেকটা স্টেজে গাইবই বা এরকম কিছু, হ্যাঁ, হ্যাঁ। আর সেখান থেকে কোন গানটা আপনার লিস্টে প্রায়োরিটিতে ফার্স্টে থাকে সেই গানটা একটু আমরা শুনতে চাই আপনার আমার কণ্ঠে। প্রথম লিস্টেই গান থাকে শূন্য ভুবনে কেউ হলো না আপন। গানটি শুনতে চাই আমরা। শূন্য ভুবনে কেউ হলো না আপন, এই পাগলটারে জানিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, আমি এখন বেঁচে থাকবো কিনিয়া। দিনের পরে দিন যায় রাখি শুধু গুনিয়া, আমি যার প্রেমেতে পাগল কে দিবে রে আনিয়া। দিনের পরে দিন যায় রাখি শুধু গুনিয়া, আমি যার প্রেমেতে পাগল কে দিবে রে আনিয়া। পাইছে যারা সুখে তারা, পাইছে যারা সুখে তারা, আছে তারা তানিয়া, আমি এখন বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, আমি এখন বেঁচে থাকবো কিনিয়া। বাহ, বেশ দারুণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টেজে যখন পারফরমেন্স করেন দর্শকদের কাছ থেকে তো রিকোয়েস্ট আসে, অবশ্যই সেগুলো কি পূরণ করা হয় কিনা? অবশ্যই পূরণ করা হয় যদি সময় থাকে। আচ্ছা। দেখা যাচ্ছে আমাদের প্রোগ্রামগুলোর তো একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে দেখা গেছে আমরা এক এক স্টেজে 2 শিল্পী থাকি, এক এক স্টেজে 3 শিল্পী থাকি, 4 শিল্পী থাকি। ওই শিল্পীদের গান টাইম অনুযায়ী কার ভাগ্যে কয়টা পড়লো, আচ্ছা, ওই সময়ের উপরে যদি দর্শকের চাহিদা অনুযায়ী থাকে অবশ্যই আমরা শোনাই। আচ্ছা। সো দর্শকরা যে রিকোয়েস্টগুলো করে থাকেন গানের জন্য, কোন কোন গান তারা বেশি রিকোয়েস্ট করে? আমাকে বেশিরভাগ আমি যে এলাকায় পরিচিত বেশি, যারা আমাকে চিনে, আমাকে বেশিরভাগই মানে ভাব টাইপের যে গানগুলো, এই গানগুলো আমাকে বেশিরভাগ দর্শক রিকোয়েস্ট করে। জানে যে সুজন বাউল আছে এখানে, আমাদের মনের ভাবের গানগুলা সুজন বাউল রিকোয়েস্ট করতে হইবে। আর এক এক ক্যাটাগরি এক এক শিল্পী থাকে, ওনাদের যে গান ভালো লাগে ওই গান রিকোয়েস্ট করে। এই ভাবের মধ্যে অনেক গান ভালো, যেটা শ্রদ্ধ আমাদের বাড়ি সিদ্দি স্যারের গান রিকোয়েস্ট করে, আমাদের উকিল মুন্সি বিখ্যাত লেখক সুরকার, উনার লেখা গান, কবি জালালউদ্দিন খাঁ ওনার লেখা গান, আমাদের বাংলাদেশের উপমহাদেশের যিনি সাধক লালন সাইজি ওনার লেখা গান, আমাদের এই সাধকদের গানগুলোই আমাকে বেশিরভাগ রিকোয়েস্ট করে। এবং তারা যেভাবে গানগুলো গেয়েছেন এবং গানগুলো রেখে গেছেন, প্রত্যেকটা গানই কিন্তু একদম মারাত্মক রকমের। এবং বাউল সঙ্গীত জগতে যারা আছেন এবং বাউল গান যারা পছন্দ করেন তারা কিন্তু গানটা অলরেডি জানেন এবং শোনেন এবং সুর সম্পর্কে অবগত। কিন্তু যখন একজন শিল্পীকে সে দায়িত্বটা দেন তারা যে এই গানটা আমি আপনার কণ্ঠে শুনতে চাই, এটা কিন্তু একটা গুরু দায়িত্ব। তখন কিভাবে গানটা আপনি রিপ্রেজেন্ট করেন? এবং সাপোজ সেখান থেকে যদি আপনার পছন্দের একটা গান এবং দর্শকদের রিকোয়েস্টে যে গানগুলো থাকে সেখান থেকে একটা গান আসলে শুনে নিতে চাই, তারপরে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা শুনতে চাই। যখন দর্শক আমাদের মহাসাধকদের, যারা ভালো ভালো সাধক, তাদের গানগুলো আমাদের গাইতে কয়,
এই গানগুলো আমরা বাউল স্টেজে বেশিরভাগ গান, এক কলি গান, দুই কলি গান, আবার কিছু কথা, মানে ওই গানের মধ্যে কি আছে এটা আমরা আবার কথার মাধ্যমে মানুষকে বুঝাই, এক্সপ্লেইন করতে থাকেন। মানুষকে বুঝাই। বিচার গানে, এটাকে বলে বিচার গান, দেহতত্ত্ব গান, আধ্যাত্মিক যে গানগুলা, এই গানগুলা যখন গাই আমরা মানুষকে এইভাবে বুঝাই, তখন আমরা এই গানগুলা বেশিরভাগ গাই। মানুষ ভজ কুরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে, এই মানুষ থুয়া খুদা ভজ, এ মন্ত্র নাকে দিয়াছে, খুদার নাই ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, খুদার নাই ছায়া কায়া, স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি সয় প্রেমের গাছে, আরব দেশে মক্কারি ঘর, মদিনায় রাসূলের কবর, বাইতুল্লাহতে শূন্যে পাথর, মানুষ এই সব গড়াই আছে, মানুষ থুয়া খুদা ভজ, এ মন্ত্র নাকে দিয়াছে, মানুষেরই সঙ্গ লইয়া এই পৃথিবীতে জন্ম নিয়া। আমার বাবা আর আমার মা যদি ওনারা মিলন না করতো, তাইলে আমি সুজন হয়তো এই পৃথিবীতে আসতাম না। তাই সাধক কবি জালালউদ্দিন খাঁ বুঝাইছে, মানুষেরই সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম নিয়া, খেলিতেছ মানুষ লইয়া, জাত বিনে কি জাতি বাছে, জালালে কয় মন রে পাজি, সাজলি কত বেলে হাজি, এই মানুষ তোমার নায়ের মাঝি, একদিন গিয়া পাবি ঘাটে, মানুষ থুয়া খুদা ভজ, এই মন্ত্র নাকে দিয়াছে। দারুণ দারুণ, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। গানের সাথে যে পথ চলা, এটা আপনার 30 বছরের একটা জার্নি। জি। 30 বছরে জীবনের প্রাপ্তির জায়গা কতটুকু এবং অপ্রাপ্তির জায়গা কতটুকু আছে আপনার জীবনে? আমরা বাউল যারা, মূলত আমাদের আশা কখনো পূরণ হয় না। আমরা শুধু এক আশাই থাকি, যেটা আমাদের, আমরা গুরু ভক্ত মানুষ, গুরু প্রেমিক মানুষ। আমরা সব সময় থাকি কবে স্রষ্টার দেখা আমরা পাবো, কবে তার সান্নিধ্য পাবো। ওই পাওয়াটা হইলেই আর এই পৃথিবীর কোনো কিছুর দিকে আর চাওয়া পাওয়ার আশা নাই, আমার ব্যক্তিগতভাবে নাই। যদি থাকতো তাহলে হয়তো এই শিল্পী জগতে না আইসা আমি অন্য কোনো কিছু করে চলতে পারতাম, হয়তো বিজনেস করতে পারতাম, প্রবাসে যেতে পারতাম, দেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে খেতে পারতাম। কিন্তু ওইদিকে বাবা মা অনেক বলছে তুমি গান গাও, কিন্তু দেখো তোমার ভাই বেড়াত, আমি একা, আমার চাস্তো ভাই বেড়াত, এরা সবাই ডেভেলপ, কোটি কোটি টাকার মালিক, এরা অনেক পয়সা হয়ে গেছে, তুমি একা, তুমিও তো, আমরাও চাই আমাদের একটা সন্তান তাদের মতোই চলুক, কিন্তু তুমি যে বাউল গান গাও, এই বাউল গান গেয়ে তো তোমার জীবনে তুমি কোনোদিন কিছু করতে পারবা না। বাবা মাকে বুঝাই, দেখো আমার কোনো কিছু লোভ নাই, আর আল্লাহ পাক যদি নসিবে থাকে এটাই হবে। আচ্ছা, 30 বছরের ক্যারিয়ারে আপনার মৌলিক গানের সংখ্যা নেই, এটার পেছনে কারণটা একটু জানতে চাই। আমার মূলত মৌলিক গান লেখা আমার আছে, লিপিবদ্ধ আমার বাসায় আছে, আমার কমসে কম 100-র উপরে গান লেখা আছে। আচ্ছা, আপনি লিখেছেন? হ্যাঁ। আচ্ছা, এই গানগুলা আমি মানে মার্কেটে এখন তো ছাড়ি নাই। আমি চিন্তা ভাবনা করছি যে এই গানগুলা ভালো একটা কোনো স্টুডিও থেকে মিউজিক ভিডিও করে করে এই গানগুলা আমি প্রচার করব, প্রচার করার পরে তারপরে পাবলিককে দিব। আগে আমি এই গানগুলা নিজেও গাইতেছি না, আমি মানে কাউকে দিতেছিও না, কারণ আমার একটি নিজের লেখা একটা গান আছে,
জি। যেরকম আমি আমাদের শিল্পীদের মাঝে অনেক শিল্পীদের মিন করে আমি গানটা গিয়েছিলাম। যে কোনো এক আসরে গান গাইতে গিয়েছি, ওইখানে এক শিল্পী গান করতেছে, আমিও গান করতেছি। ওই ওই শিল্পীটা মানে কিছু কিছু শিল্পী আছে দেখবেন নিজে গাইতে পারে না, কিন্তু তার অনেক মনে হয় আমি না জানি কি এরকম একটা ভাব আমাদের মানে গুনতে চায় না, বাউল মানুষ আমরা। তো ওই স্টেজে আমি বসে ওই গানটা সাথে সাথে আমি লিখি। গানটা এই গানের কথাগুলো এই, তোর গান তোর মন মতো হলে, তোর গান তোর মন মতো হলে জুড়াবে আশেকের প্রাণ, আগে নিজে গে নিজেই শুনিস নিজের গান, ভালোভাবে গাইলে গান জুড়াবে আশেকের প্রাণ, ভালোভাবে গাইলে গান জুড়াবে আশেকের প্রাণ, নেচে উঠে মানুষের প্রাণ সুরের মাঝে দিয়া তাল, নিজে গে নিজেই শুনিস নিজের গান। সুজন বাউল ভেবে বলে গান গেল রসাতলে, এই যুগের কিছু শিল্পী বলে তাদের বাড়লো কত মান সম্মান, নিজে গে নিজেই শুনিস নিজের গান। এই একটা আচ্ছা। গান আমার তো লেখা। আপনি যার উদ্দেশ্যে শুনাইলাম। আসলে গিয়েছিলেন গানটি, মূলত তিনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই বুঝতে আচ্ছা, পারছে, আচ্ছা। অবশ্যই বুঝতে পারছে। আচ্ছা, এই যে গানের সাথে পথ চলার পরে আপনার তো জীবনে অনেক ভক্ত হয়েছে এবং জি। অনেক ভালোবাসা পেয়েছেন। এমন কোনো স্মৃতি আছে কোনো ভক্তর সাথে যেটা এখন আপনাকে আনন্দ দেয় বা খারাপ লাগা কাজ করে বা খুব বেশি আবেগে আপ্লুত হয়ে যান আপনি? আমার বাউল জগতে এই যতদিন এই বাউল জগতে আমার চলা, তা মানুষের কাছ থেকে অনেক মানুষের ভালোবাসা পাইছি, কিন্তু যারা আমাকে বেশি আদর করতে আসছে তাদের কাছ থেকে বেশিরভাগ কষ্টটাই আমি পেয়েছি। অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক দেখা গেছে। আমার কাছের অনেক মানুষগুলাই কষ্টর ভাগটাই আমার বেশি। মানে জীবনে হারাইতে হারাইতে অনেক কিছুই হারিয়ে ফেলাইছি, আর হারানোর মতো কিছু নেই। এখন নিজেকে কবে হারাবো এই চিন্তাই বসে থাকি। আচ্ছা, যেহেতু আপনার গানের সাথে যে পথ চলা সে জার্নিটা অনেক অভিজ্ঞতার পাল্লা আপনার অনেক বেশ ভারী, সেখান থেকে নতুন প্রজন্মদের জন্য আপনার কি প্রত্যাশা বা নতুন যারা গান করছেন স্পেশালি বাউল জগতে? আমি নতুনদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের এই বাংলাদেশের মাটির গান, বাউল গান, এই গানগুলা মানুষের একমাত্র এই গানগুলাই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আমি অনেক স্টেজেই দেখছি হাজারো গান হইতেছে, কিন্তু যখনই ওই স্টেজে একটা বাউল গান থাকে দর্শকের মনটাই যেরকম ওই স্টেজ চাঙ্গা হয়ে যায়, এবং এই গান কখনো পূরণ হয় না। পূরণ হয় না। তো আমাদের যেহেতু আমরা মাটির মানুষ, আমাদের বাংলাদেশ মাটির গান, আমাদের এই লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, এই গানগুলা যারা নতুন এই প্রজন্মের শিল্পী যারা আছে তাদের আমি বলবো বেশি বেশি বাউল সঙ্গীত, এই লোকসঙ্গীত, ফোক বাউল যে গানগুলা, পালা গান যারা গায় তারা তো পালাই গায়, আর যারা স্টেজ শো করে ওরা পালা গায় না। ওদের বলবো যে ফোক যে বাউল ফোক গানগুলা, এই গানগুলা বেশি বেশি মানুষের মাঝে পৌঁছাই দেওয়ার জন্য, এই গানগুলা বেশি বেশি যেন স্টেজে তুমি অন্য গান গাও, কিন্তু এই গানগুলার ভাগটা যেন বেশি থাকে। আমার দেশের মানুষ, মাটির মানুষ যেন গানগুলা শুনে এই গানের থেকে কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে। অসংখ্য ধন্যবাদ সুজন ভাই, আপনাকে খুবই চমৎকার কিছু গান শুনিয়েছেন, বাংলা সংস্কৃতিকে আপনি তুলে ধরেছেন বাউল গানের মাধ্যমে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনার আগামী যে মৌলিক গানগুলো যেগুলো আপনি লিখে রেখেছেন, আশা করছি সেই গানগুলো আপনি রিলিজ করবেন। ভালো থাকবেন সবসময়। ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল, আপনার জন্য ভালোবাসা রইল, এবং আমাদের এই এটিএন বাংলার সকল কলাকৌশলী যারা আছে, আমাদের ক্যামেরার পিছনে যারা সহযোগিতা করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাংলা গান শুনেন, লোকসঙ্গীত, বাংলা ফোক যে বাউল গানগুলা, এই গানগুলা শুনেন, আর আমাদের এটিএন বাংলা চ্যানেলের সাথেই বেশি বেশি থাকেন।
আগামীতে যেন ভালো ভালো আপনাদের ভালো কিছু উপহার দিতে পারে, আমরা এই প্রত্যাশাই করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক শুনছিলেন সুন্দর কিছু গান এবং সুন্দর একটি মানুষের সুন্দর কিছু কথা। বাউল সংস্কৃতির সঙ্গে যারা আছেন এবং আমরা যারা বাংলা সংস্কৃতির সঙ্গে রয়েছি তারা কিন্তু সকলেই গান পছন্দ করি, স্পেশালি ফোক সঙ্গীতের প্রতি কিন্তু আমাদের আলাদা ভালোবাসা ভালো লাগা কাজ করে। আর তাই তো সকলকেই অনুরোধ করব এই সংস্কৃতির সঙ্গে থাকবেন এবং সবসময় বাউল গান লোকসঙ্গীতের সাথেই থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে শেষ করছি আমাদের আজকের এটিএন মিউজিক অনুষ্ঠান। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।